আসসালামু আলাইকুম। HTML5 এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আমরা জানব কোড এডিটর সম্পর্কে। আমরা জানব HTML এলিমেন্ট কী জিনিস, আমরা আমাদের ফার্স্ট কোড করব এবং ভিডিও শেষে আমরা জানব যে HTML এর নাম আসলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন হলো, এটা সম্পর্কে, যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কী জিনিস আসলে। তো আমরা শুরুতেই চলে যাচ্ছি কোড এডিটর নিয়ে কিছু কথায়। তো কোড এডিটরের জন্য আমাদের খুব বেশি দূর যেতে হবে না। আমরা যারা উইন্ডোজ ইউজার তারা সবাই আমরা নোটপ্যাড চিনি। নোটপ্যাডের মধ্যে খুব সাধারণ কিছু লেখা আমরা লিখে থাকি, খুব সহজ সরল নোটপ্যাড, খুব বেশি কিছু সে করতে পারে না, কিন্তু এই সহজ সরল নোটপ্যাডের মাধ্যমেই আমরা অসাধারণ ওয়েব পেজগুলো তৈরি করতে পারবো। কিন্তু নোটপ্যাডের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য আরও কিছু অ্যাডভান্সড কোড এডিটর এসেছে। সেগুলোর মধ্যে রয়েছে আমাদের নোটপ্যাডের বড় ভাই, যেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তারপরে আছে সাবলাইম টেক্সট, আছে ভিজুয়াল স্টুডিও কোড, আছে অ্যাটম এবং ব্র্যাকেটসের মতো কিছু অ্যাডভান্সড কোড এডিটর। তো আজকের ভিডিওতে আমি যে কোডটা দেখাবো সেটা আমরা নোটপ্যাডে করব। নোটপ্যাডে করে প্রথমে শিখবো, হাত পাকা করব। এর পরের ভিডিও থেকে আমরা সাবলাইম টেক্সট এডিটরে আমাদের কোডগুলো করব। তো এবার আমরা জেনে নিই HTML এলিমেন্ট কাকে বলে। এখন মনে করুন আপনি একটি HTML ফাইল ক্রিয়েট করলেন। মনে করুন আমরা এখনই শিখবো HTML ফাইল কিভাবে ক্রিয়েট করে। তো তার আগে আমরা একটু জেনে নিই। মনে করি আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করলাম। সেই HTML ফাইলের মধ্যে আমরা কিছু কন্টেন্ট দিলাম। এই কন্টেন্টটা তো ব্রাউজারে শো করবে। গুগল ক্রোম হতে পারে, অপেরা হতে পারে, সাফারি হতে পারে। কন্টেন্টের মধ্যে থাকতে পারে টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ ইত্যাদি থাকতে পারে। তো এই কন্টেন্টটা HTML ফাইলের মধ্যে দিলাম আর ব্রাউজারকে বললাম শো করাতে, ব্রাউজারে ওপেন করলাম, তাহলেই কিন্তু কন্টেন্টটা শো হবে না। আমরা দেখেছি দোকানে যখন আমরা পণ্য কিনতে যাই, প্রত্যেকটা পণ্য তো দেখলেই আমরা চিনতে পারি, সেটা আলাদাভাবে চেনানোর কোনো দরকার নেই, কিন্তু তাও প্রত্যেকটা পণ্যের গায়ে আলাদা ট্যাগ থাকে। এই ট্যাগটা কি করে? ওই পণ্যের পরিচয় বহন করে। ট্যাগের মধ্যে একটা বারকোড থাকতে পারে। এই কোডটা যখনই স্ক্যানারে দেওয়া হয় তখনই ওই পণ্যের ডিটেলস চলে আসে। তো ব্রাউজারকেও বোঝানোর জন্য আমাদের এই কন্টেন্টের জন্য ট্যাগ ব্যবহার করতে হবে। এখন শুরুতে ট্যাগ দিতে হবে, শেষেও ট্যাগ দিতে হবে, কারণ ব্রাউজার তা না হলে বুঝবে না আমাদের কন্টেন্টটা কোথা থেকে শুরু হলো এবং কোথায় গিয়েই বা শেষ হলো। তো আমরা দুই পাশে ট্যাগ দিয়ে দিব। এখন ট্যাগ লেখার জন্য আমাদের ট্যাগ নেম থাকবে মাঝখানে, শুরুতে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, শেষে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে এবং কন্টেন্টের দুই পাশেই এভাবে ট্যাগ নেম লিখতে হবে। এবং কন্টেন্টের শেষে যে আমি ট্যাগটি লিখেছি সেটাই আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ট্যাগ নেমের শুরুতে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে লাল রঙের। এই ফরওয়ার্ড স্ল্যাশের গুরুত্ব অপরিসীম। তার মানে ব্রাউজার বুঝে নেয় যে এই কন্টেন্টটা এখানেই শেষ হয়ে গিয়েছে, এই কন্টেন্টটা এই পর্যন্ত, ওই যেখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে এই পর্যন্ত। তো প্রথম ট্যাগকে আমরা বলি ওপেনিং ট্যাগ, শেষ ট্যাগকে আমরা বলি ক্লোজিং ট্যাগ, মাঝখানের এটা তো কন্টেন্ট। আর ওপেনিং ট্যাগ, কন্টেন্ট আর ক্লোজিং ট্যাগ সব যদি আমরা মেলাই তাহলে আমরা পেয়ে যাই HTML এলিমেন্ট। এই এলিমেন্ট দিয়েই কিন্তু আমাদের HTML ফাইলটা গঠিত হবে। তা আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে একটা কোড দেখিয়েছিলাম, যে কোডের মধ্যে পি ট্যাগ ছিল। আমরা সেটার আউটপুট দেখেছিলাম, খুব সাধারণ একটা টেক্সট এসেছিল। এই পি ট্যাগের শুরুর পি ট্যাগটা হচ্ছে ওপেনিং ট্যাগ, মাঝখানে যে লেখাটা এটা হচ্ছে কন্টেন্ট, আর শেষের যে পি ট্যাগ একটা ফরওয়ার্ড স্ল্যাশ সহ এই ট্যাগটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। তো আমরা জানলাম HTML এলিমেন্ট সম্পর্কে। এবার আমরা জানবো HTML নেস্টেড এলিমেন্ট সম্পর্কে। এখন নেস্ট মানে তো পাখির বাসা, তাহলে কি আমাদের এখন পাখির বাসায় গিয়ে HTML কোড করতে হবে? না। এখন পাখির বাসার কথা যখন এসেই গেল তখন এটা দিয়েই এক্সাম্পল দেওয়া যাক। আপনারা পাখির বাসা যদি দেখেন তাহলে দেখবেন যে কি নেই এখানে। খড়ের টুকরো থেকে শুরু করে পাটের দড়ি পর্যন্ত সবই পাবেন এখানে, অর্থাৎ একের ভিতর 10 এমন একটা অবস্থা। তো HTML এর এলিমেন্টে আমরা এখন ফিরে আসি। তো একটা এলিমেন্ট লেখার জন্য আমাদের প্রথমে কি করতে হয়? আমাদের প্রথমে ট্যাগ লিখতে হয়। তো আমরা দিলাম দুই পাশে দুটো ট্যাগ। এখন মাঝখানে আমরা অন্য কোনো কন্টেন্ট না দিয়ে আমরা আরেকটা এলিমেন্ট দিব, অর্থাৎ এই দুটো ট্যাগের মধ্যে আরও এক সেট ট্যাগ থাকবে। তো আমরা আরেকটা এলিমেন্টের ভিতর দিলাম। তখন যথারীতি এই প্রথম ট্যাগকে বলা হবে ওপেনিং ট্যাগ, শেষের ট্যাগকে বলা হবে ক্লোজিং ট্যাগ, মাঝখানের যে আরেক সেট ট্যাগ রয়েছে অর্থাৎ আরেকটা এলিমেন্ট
সেটাকে বলা হবে চাইল্ড এলিমেন্ট এবং এই পুরোটাকে বলা হবে প্যারেন্ট এলিমেন্ট। আর এই যে এক এলিমেন্টের মধ্যে আরেকটা এলিমেন্ট ঢুকে বসে আছে, এটাকেই বলা হয় এইচটিএমএল নেস্টেড এলিমেন্ট। এবার একটা এক্সাম্পল দেখা যাক। আমরা যখন এইচটিএমএল কোড করব তখন আপনারা দেখবেন বডি নামে একটা এলিমেন্ট রয়েছে। এই এলিমেন্টের মধ্যেই আমাদের ওয়েব পেজের যাবতীয় দৃশ্যমান বস্তু দেওয়া থাকে। তো এই বডি ট্যাগের মধ্যে যেহেতু সবকিছুই দেওয়া থাকে, তো বডি ট্যাগের মধ্যে আমাদের পরিচিত পি ট্যাগও অবস্থান করবে। তো বডি এলিমেন্টের মধ্যে পি এলিমেন্ট অর্থাৎ প্যারাগ্রাফ এলিমেন্ট রয়েছে। তখন আমরা এই বডি এলিমেন্টকে বলবো প্যারেন্ট এলিমেন্ট আর পি কে বলবো চাইল্ড এলিমেন্ট। আর এই বডির মধ্যে পি থাকার এই বিষয়টিকে বলা হচ্ছে এইচটিএমএল নেস্টেড এলিমেন্ট। তো আমরা অনেক কিছু বললাম, অনেক কিছু শিখলাম। এখন আমরা চলে যাচ্ছি নোটপ্যাডে। আপনারাও আপনাদের নোটপ্যাড নিয়ে তৈরি হয়ে যান, আমাদের এইচটিএমএল এর জার্নি শুরু হচ্ছে। তো এখন আমরা জানবো কিভাবে একটি এইচটিএমএল ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। আমি এখানে অলরেডি একটি এইচটিএমএল ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি index1 নামে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এইচটিএমএল ডকুমেন্টের আইকনটা গুগল ক্রোমের মতো হয়ে গিয়েছে। আমার কম্পিউটারের ডিফল্ট ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, তাই এইচটিএমএল যেহেতু গুগল ক্রোমেই ওপেন হবে, তাই এটার আইকনটা গুগল ক্রোমের মতোই হয়ে গিয়েছে। তো এরকম একটি এইচটিএমএল ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম আরেকটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এটার এক্সটেনশনটা যাতে শো হয় সেই কাজটা। অর্থাৎ এখানে শুধু index1 না, এখানে index1.html দেখাতে হবে। সেজন্য যে কাজটি করতে হবে সেটা উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 এর জন্য ভিন্ন। তো উইন্ডোজ 7 এ যারা আছি তাদের প্রথমে মাই কম্পিউটারে যেতে হবে। এরপরে এই যে উপরে বাম পাশে অর্গানাইজ লেখাটি রয়েছে, অর্গানাইজের উপর ক্লিক করতে হবে। এরপর চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনসে ক্লিক করতে হবে। এরপর এই ট্যাব মেনু থেকে ভিউ অপশন সিলেক্ট করতে হবে এবং নিচে এই যে একটি চেক বক্স রয়েছে হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস, এখানে যদি চেক করা থাকে তাহলে এটাকে আনচেক করে দিতে হবে। এরকম আনচেক করে দিতে হবে, অর্থাৎ টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে। তো এরপর যথারীতি অ্যাপ্লাই এবং ওকে। তো এবার আমরা জানবো উইন্ডোজ 10 এ কিভাবে এই কাজটি করা যায়। আমরা যারা উইন্ডোজ 10 ব্যবহার করি তারা আমরা সবাই এই আইকনটার সাথে পরিচিত। তো দিস পিসিতে আমাদের সর্বপ্রথম যেতে হবে। দিস পিসিতে গিয়ে আমরা উপরে ট্যাব মেনু দেখতে পারবো, এখান থেকে ভিউ অপশন সিলেক্ট করতে হবে। এরপর এখানে আপনারা একটি চেক বক্স দেখতে পারবেন ফাইল নেম এক্সটেনশনস এই নামে। তো এই চেক বক্সটি আপনারা সিম্পলি ক্লিক করে এই টিক চিহ্নটা দিয়ে দিবেন। যদি এটা দেওয়াই থাকে তাহলে তো ভালো, আর যদি না দেওয়া থাকে তাহলে সিম্পলি ক্লিক করে এই যে এভাবে টিক চিহ্নটা দিয়ে দিবেন। এখন থেকে আমাদের ফাইল নেম এক্সটেনশনস শো করবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এইচটিএমএল ডকুমেন্টের শুরুতে যে index1 নামটি ছিল এটা এখন পরিবর্তিত হয়ে index1.html হয়েছে। এবার আমরা এরকম একটি এইচটিএমএল ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমরা এরকম একটা এইচটিএমএল ডকুমেন্ট ক্রিয়েট করি। তো এইচটিএমএল ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম রাইট ক্লিক করতে হবে, এরপর নিউতে যেতে হবে, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের একটি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এই ডকুমেন্টটি আমরা এখন রিনেম করব। রিনেম করার জন্য আমাদের রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে এই যে নিচে রিনেম রয়েছে এই রিনেমে ক্লিক করতে হবে। রিনেমে ক্লিক করলে আমাদের রিনেম করার অপশন দিবে। তো আমরা এটা রিনেম করে দিচ্ছি এবং এটার এক্সটেনশনটাও আমরা চেঞ্জ করে দিব। আমরা প্রথমে এটার নাম দিলাম ইন্ডেক্স এবং এটার এক্সটেনশন দিলাম .html, যেহেতু এটা HTML টাইপের ডকুমেন্ট। তো এবার যদি আমরা এন্টার বাটনে প্রেস করি তাহলে একটি কনফার্মেশন মেসেজ আসবে, আমরা ইয়েস দিয়ে দিব। তো আমাদের HTML ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এই HTML ডকুমেন্ট যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এটা ওপেন হবে গুগল ক্রোমে। ওয়েব ব্রাউজারে এটা শো হচ্ছে, কিন্তু আমাদের ওয়েব পেজে যেহেতু কিছুই নেই তাই এটা পুরো ফাঁকা একটি পেজ দেখাচ্ছে। তো আমরা এখন এটাতে কোড করব। তো আমরা এটাকে এই পাশে রেখে দেই। এবার আমরা এটাকে ওপেন করব নোটপ্যাডে। index.html কে আমরা নোটপ্যাডে ওপেন করব। আমাদের এটার উপর রাইট ক্লিক করতে হবে, এরপর ওপেন উইথ নোটপ্যাড। তো নোটপ্যাডে এটা ওপেন হয়েছে।
তো আমাদের এইচটিএমএল ডকুমেন্টের শুরুতেই আমাদের ব্রাউজারকে বলে দিতে হবে যে আমাদের ডকুমেন্টটি কি ধরনের ডকুমেন্ট। এটাকে বলা হয় ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। তো এটার জন্য আমাদের প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট নিতে হবে, এরপর এক্সক্লামেশন মার্ক নিতে হবে, এরপর লিখতে হবে ডক টাইপ, তারপর লিখতে হবে, যেহেতু আমরা HTML5 কাজ করছি তাই আমাদের লিখতে হবে HTML। এরপর আমরা আমাদের HTML এর রুট এলিমেন্ট নিয়ে নিব, যেটা হচ্ছে HTML। এই HTML রুট এলিমেন্ট, এটাকে বলা হয় রুট এলিমেন্ট, কারণ এই HTML থেকে HTML, এখান থেকে HTML কোড শুরু এবং এখানে গিয়ে HTML কোড শেষ, এই HTML ট্যাগ এটাই নির্দেশ করে। তো এর মধ্যেই আমরা আমাদের যাবতীয় HTML কোডগুলো লিখব। তো HTML এর দুটো অংশ আমরা জানি, প্রথমটা হচ্ছে হেড। তো আমরা হেড লিখে নিই, ফরওয়ার্ড স্ল্যাশ দিতে ভুলবেন না। হেড, হেডের মধ্যে আমাদের কি থাকে? হেডের মধ্যে আমাদের থাকে টাইটেল। তো আমরা টাইটেল নিয়ে নিচ্ছি। তো আমরা ধরুন ই লার্নিং এর উপর একটা ওয়েব পেজ তৈরি করব। তো আমরা টাইটেল নিয়ে নিচ্ছি ই লার্নিং। ই লার্নিং আমরা টাইটেল নিয়ে নিলাম। এখন আমরা দেখি আমাদের এখানে টাইটেল শো হওয়ার কথা, টাইটেল শো হচ্ছে কিনা। তো আমরা রিফ্রেশ দিলাম, এটাকে রিফ্রেশ দিলে আমরা দেখি যে না, টাইটেল চেঞ্জ হয়নি, কারণ আমরা আমাদের ডকুমেন্টে নতুন কিছু লিখেছি কিন্তু আমরা সেভ করিনি। এজন্য আমাদের কিবোর্ড থেকে সিম্পলি Ctrl+S প্রেস করতে হবে, অথবা এখান থেকে ফাইলে গিয়ে সেভ, এখানে ক্লিক করতে হবে। এরপর যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখব আমাদের উপরে যে টাইটেল বারের টাইটেল, এটা চেঞ্জ হয়ে ই লার্নিং হয়ে গেছে। তো আমাদের হেড অংশের কাজ শেষ, এবার আমরা বডি অংশের কাজ শুরু করব। তো বডি অংশের কাজ করার জন্য আমাদের শুরুতেই নিয়ে নিতে হবে বডি এলিমেন্ট। বডি ট্যাগ আমরা নিয়ে নিলাম। এই ট্যাগগুলো উপরে নিচে লিখলেও সমস্যা নেই। এরপর এই বডি ট্যাগের মাঝখানে আমরা শুরুতেই নিয়ে নিচ্ছি হেডিং। তো হেডিং, সবচেয়ে বড় হেডিং আমরা জানি H1, এটা সবচেয়ে বড় হেডিং। তো আমরা H1 নিয়ে নিলাম। H1 এর মধ্যে আমরা যেহেতু ই লার্নিং নিয়েই ওয়েব পেজ বানাচ্ছি, তো আমরা লিখি হোয়াট ইজ ই লার্নিং। তো এতটুকু আমরা লিখলাম, Ctrl+S। এরপর আমরা রিফ্রেশ দিলে দেখব আমাদের টাইটেলটিও শো করছে এবং আমাদের হেডিংটিও শো করছে। তো এবার আমরা এটা সম্পর্কে যেহেতু লিখব, তো আমরা একটি পি ট্যাগ নিয়ে নিচ্ছি। পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এর মধ্যে আমরা সাধারণ কথাবার্তা লিখি। তো পি ট্যাগে লেখার জন্য আমি কিছু টেক্সট আগে থেকেই কপি করে রেখেছি, আমি সেগুলো শুধু কপি করে দিচ্ছি। এই যে আমি পি ট্যাগের মধ্যে, এই যে পি ট্যাগ শুরু হয়েছে, এই যে পি ট্যাগ শেষ হয়েছে, এর মাঝখানে আমি কিছু টেক্সট দিয়ে দিয়েছি। এই টেক্সটটা এক লাইন দেখতে হলেও এটা কিন্তু অনেক বড়। তো এই টেক্সটটি দিয়ে দিলাম, এরপর সেভ করলাম, এরপর রিফ্রেশ দিলে দেখব এর নিচে ছোট্ট একটি প্যারাগ্রাফ তৈরি হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের হেডিং ট্যাগ এবং পি ট্যাগের কাজ। তো আমরা আরো কয়েকটি হেডিং দেখে নিই। তো উপরে তো আমাদের হেডিং 1, H1, এরকম আরো রয়েছে H2, H2। H2 এর মধ্যে আমরা লিখলাম হেডিং 2, সেভ করলাম, এরপর রিফ্রেশ দিলাম, আমরা দেখব যে আমাদের হেডিং 2 চলে এসেছে, যেটা H1 এর থেকে ছোট। এভাবে করে H6 পর্যন্ত রয়েছে। তো আমরা H4 দেখি। H4 আমরা দেখব, আমরা যদি রিফ্রেশ করি তো দেখি H4 আরো ছোট। এবার আমরা H6 দেখি। H6 এ যদি দেখি, H6 আরো ছোট। আমরা দেখতে পাচ্ছি আমাদের হেডিং ট্যাগগুলো, এটা H1, এটা H2, এটা H4, এটা H6।
H3 আর H5ও কিন্তু রয়েছে, আমি ও দুটো লিখলাম না। তো H1 থেকে H6 পর্যায়ক্রমে বড় থেকে ছোট হতে হতে আসবে। তো আমরা আজকে HTML p ট্যাগ সম্পর্কে জানলাম এবং H1 থেকে H6 ছয়টা হেডিং সম্পর্কে জানলাম। এবার আমরা দেখি আমরা যদি এই ফরওয়ার্ড স্ল্যাশটি না দেই তাহলে কি হয়। আমরা এই হেডিং 1 এর এখানে ফরওয়ার্ড স্ল্যাশটি দিলাম না। ফরওয়ার্ড স্ল্যাশের আসলে কথা কি ছিল, আমরা কেন দেই? H1 এখান থেকে শুরু হয়েছে, তারপর থেকে H1 কিন্তু তার কাজ করা শুরু করেছে যে এটা হেডিং, এটা হেডিং, এটা হেডিং, এটা হেডিং। এখানে যেই ও পেয়েছে ফরওয়ার্ড স্ল্যাশ, সেই হেডিং এখানে শেষ। এই পর্যন্ত হেডিং আমাদের শেষ হয়ে গেল। আমরা যদি ফরওয়ার্ড স্ল্যাশ না দেই তখন দেখি কি ঘটে। আমরা সেভ করলাম এবং রিফ্রেশ দিলাম। আমরা দেখছি পুরো পি ট্যাগের মধ্যে যত কন্টেন্ট রয়েছে, আমরা দেখছি পুরো পি ট্যাগের মধ্যে থাকা টেক্সট পুরোটাই হেডিং হয়ে গেছে। কারণ আমাদের হেডিং এখান থেকে শুরু হয়েছে, কিন্তু কোথায় শেষ হবে এটা কিন্তু আমরা বলিনি। তাই আমাদের হেডিং যেখানে শেষ হয়েছে সেখানে আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। এবার আমরা জানবো এই ডক টাইপ এইচটিএমএল, তারপরে এই যে এইচটিএমএল রুট এলিমেন্ট, এগুলোর আসলে কাজ কি। তো আমরা চলে যাচ্ছি সেই ব্যাখ্যায়। তো আজকের কোডে আমরা কি কি দেখলাম? আমরা প্রথমেই দেখলাম ডক টাইপ এইচটিএমএল বলে একটি লেখা। এই ডক টাইপ এইচটিএমএল হলো একটি ট্যাগ যাকে বলা হয় ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন ট্যাগ। এটির মাধ্যমে ব্রাউজারকে বুঝিয়ে দেওয়া হয় যে এটি একটি এইচটিএমএল ভার্সন 5 এর ডকুমেন্ট। এটি এইচটিএমএল এর মূল ডকুমেন্টের কোনো অংশ নয়, এটি শুধু ব্রাউজারকে বুঝিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয় যে এটা এইচটিএমএল 5 এর ডকুমেন্ট। এরপর রয়েছে আমাদের এইচটিএমএল রুট এলিমেন্ট। একে বলা হয় এইচটিএমএল রুট এলিমেন্ট কারণ এই এইচটিএমএল ট্যাগের মধ্যেই আমাদের সমস্ত এইচটিএমএল কোডগুলো থাকে। এই এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু হয় এবং এইচটিএমএল ট্যাগ ফরওয়ার্ড স্ল্যাশ সহ যেটা ক্লোজিং ট্যাগ, সেটা দিয়ে এইচটিএমএল কোড শেষ হয়। এরপর আমরা দেখলাম হেড। আমাদের এই এইচটিএমএল এলিমেন্টের দুটো অংশ রয়েছে, নাম্বার 1 হচ্ছে হেড এবং নাম্বার 2 হচ্ছে বডি। তো হেডের কাজ হচ্ছে ওয়েব পেজ সম্পর্কে ব্রাউজারকে তথ্য দেওয়া। এছাড়াও আমরা যদি কোনো স্ক্রিপ্ট ব্যবহার করি, স্টাইল শিট ব্যবহার করি বা বাইরের কোনো সোর্স থেকে আমরা কোনো ফাইল ব্যবহার করতে চাই, তাহলে তার লিঙ্ক ও বিভিন্ন সেটিংস নিয়ন্ত্রণ, এই কাজগুলো সম্পন্ন হয় হেডের মধ্যে। তো হেডের মধ্যের কাজগুলো আমাদের ওয়েব ব্রাউজার শো করে না, আমরা যা দেখতে পাই তার সবকিছুই থাকে বডি ট্যাগের মধ্যে। এরপর আমরা জানলাম হেডিং সম্পর্কে, যেটা কিনা H1 ট্যাগ থেকে H6 ট্যাগ পর্যন্ত রয়েছে। H1 হচ্ছে সবচেয়ে বড়, H6 হচ্ছে সবচেয়ে ছোট। কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা কন্টেন্টের হেডিং দেওয়ার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়। এরপর আমরা দেখলাম পি ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ, যা কোনো একটি প্যারাগ্রাফ লেখার জন্য ব্যবহার করা হয়। এইবার আমরা জানব হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি জিনিস সেই সম্পর্কে, কারণ এই বিষয়টি বোঝার জন্য যে রিকোয়ারমেন্টগুলো আমাদের দরকার ছিল সেগুলো আশা করি আমাদের হয়ে গিয়েছে। শুরুতেই আমরা জানি হাইপারটেক্সট কাকে বলে। কোনো টেক্সট যদি কোনো ডকুমেন্ট বা এর কোনো অংশের লিঙ্ক বহন করে তখন তাকে হাইপারটেক্সট বলে। চলুন আমরা একটি উদাহরণ দেখে আসি। তো এখানে আমি আগে থেকেই দুটো ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি। আমি যদি যে কোনো একটি ডকুমেন্ট ওপেন করি, তাহলে আমরা দেখব ডকুমেন্টে লেখা রয়েছে প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠায় যেতে এখানে ক্লিক করুন। দেখুন ক্লিক করুন শব্দটির উপর মাউস পয়েন্টার নিলে মাউস পয়েন্টার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা অন্য একটি ডকুমেন্টে চলে যাব। আমরা ক্লিক করলাম, ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে দ্বিতীয় পৃষ্ঠা চলে এসেছে। অর্থাৎ আমাদের প্রথম পৃষ্ঠার ওই ক্লিক করুন শব্দটি দ্বিতীয় পৃষ্ঠার লিঙ্ক বহন করে। আবার দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে যে প্রথম পৃষ্ঠায় যেতে এখানে ক্লিক করুন। তো আমরা যদি এখানে ক্লিক করি তো এটা প্রথম পৃষ্ঠায় আমাদের নিয়ে গেল। অর্থাৎ প্রথম পৃষ্ঠা ও দ্বিতীয় পৃষ্ঠার মাঝখানে একটি হিডেন লিঙ্ক রয়েছে। এই লিঙ্কটা কিসের পিছনে রয়েছে? এই টেক্সটটির পিছনে রয়েছে, যেটি আমরা কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছি না। তো এই লেখাগুলো কোনো সাধারণ লেখা নয়, এই লেখার পিছনে লুকায়িত রয়েছে অপর একটি ডকুমেন্টের লিঙ্ক। এই জন্য এই লেখাগুলোকে বলা হয় হাইপারটেক্সট। তাহলে আমরা বুঝলাম হাইপারটেক্সট কি। এবার আমরা জানবো মার্কআপ ল্যাঙ্গুয়েজ কাকে বলে। এক সেট মার্কআপ ট্যাগ নিয়ে গঠিত ল্যাঙ্গুয়েজকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। তো মার্কআপ ট্যাগ কি জিনিস?
মার্কআপ হলো এমন একটি কোড বা ট্যাগ যা কোনো টেক্সট কিভাবে প্রদর্শিত হবে তা নির্ধারণ করে। আমরা এইমাত্র কোড করেছি এবং আমরা এ পর্যন্ত বেশ কয়েকটি ট্যাগের সাথে পরিচিত হয়েছি। তো আমরা দুটো এক্সাম্পল দিই। প্রথমটি হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ টেক্সটটির দুই পাশে বি ট্যাগ রয়েছে। বি ট্যাগ ইন্ডিকেট করে যে বাংলাদেশ এই লেখাটি ব্রাউজারে যখন শো হবে তখন যেন এটি বোল্ড হয়ে যায়। এবং পরেরটি দেখছি যে আই ট্যাগ রয়েছে। এই আই ট্যাগটি নির্ধারণ করে বাংলাদেশ লেখাটি যেন ইটালিক হয়ে যায়, অর্থাৎ বাঁকা হয়ে যায়। তো ব্রাউজারে এটার আউটপুট কেমন হবে? ব্রাউজারে এটার আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমটির জন্য বাংলাদেশ লেখাটি বোল্ড হয়ে গিয়েছে এবং পরেরটির জন্য বাংলাদেশ লেখাটি ইটালিক হয়ে গিয়েছে। তাহলে আমরা দেখলাম HTML এর মধ্যে হাইপার টেক্সট বিদ্যমান, যা কিনা অন্য কোনো ডকুমেন্ট বা এর কোনো অংশের সাথে লিঙ্ক বহন করে এবং HTML অ্যাকসেপ্ট মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত। তাই HTML কে নামকরণ করা হয়েছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আজকের ভিডিও এখানেই থাকছে। পরবর্তী ভিডিওতে যা যা থাকছে তা আমরা একটু দেখে নিই। পরবর্তী ভিডিওতে আমরা শিখব সাবলাইম টেক্সট ও এর প্রয়োজনীয় এক্সটেনশন ইনস্টল করার পদ্ধতি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।